সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এটা কোথায় হয়? হাতে হয় নাকি পায়ে হয়? আনসার হচ্ছে এটা অবশ্যই হাতে হয়, আপার লিম্বে হয়। আপার লিম্বের কোন জায়গাটাতে হয়? আমাদের যে কন্ডাইল থাকে, কিসের কন্ডাইল? হিউমেরাসের। হিউমেরাস যে বোনটা আছে, এটার যে কন্ডাইল থাকে, সেই কন্ডাইলের একটু উপরে হয়, এজন্য নাম হয়েছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আমরা যদি একটু স্ট্রাকচার দেখি হিউমেরাসের, হিউমেরাসে অনেকগুলো স্ট্রাকচার থাকে। যেমন এই যে এটা হচ্ছে আমরা বলি অ্যানাটমিক্যাল নেক, এখান দিয়ে থাকে সার্জিক্যাল নেক। তারপরে এখানে একটা গ্রেটার টিউবারকল বা গ্রেটার টিউবারিসিটি থাকে, একটা লেজার টিউবারকল বা লেজার টিউবারিসিটি থাকবে। এগুলোকে আমরা বলতেছি এটার এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বললাম? এই স্ট্রাকচারগুলো হচ্ছে এদের প্রক্সিমাল যে ফ্র্যাগমেন্ট বা প্রক্সিমাল পার্ট। আর এই যে যে নিচের পার্টটা দেখা যাচ্ছে, এই নিচের পার্টটাকে আমরা বলি হচ্ছে ডিস্টাল পার্ট বা লোয়ার ইন্ট, এবং এর মাঝের পুরো জায়গাটাকে আমরা বলি শ্যাফট অফ হিউমেরাস। তো আমরা প্রক্সিমাল পার্টের ফ্র্যাকচার বা ডিস্টাল সরি শ্যাফটের ফ্র্যাকচার নিয়ে অলরেডি বলে আসছি। আজকে আমাদের আলোচনার টপিক থাকবে এই যে ডিস্টাল পার্টটা, ডিস্টাল ইনটা, এটাতে ফ্র্যাকচার নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই ডিস্টাল ইনটা এই এখানে দুইটা কন্ডাইল আছে। কন্ডাইল বলতে এপিকন্ডাইল মেইনলি। তো একটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। মিডিয়াল সাইডে যেটা, এটা মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল সাইডে ল্যাটারাল এপিকন্ডাইল। এই স্ট্রাকচারটাকে আমরা বলি ক্যাপিচুলাম। এখন এই যে যে জায়গাটা, এটার একটা নাম আছে, এটাকে বলি আমরা করোনয়েড ফোসা। আর পেছনের দিকে একটা ফোসা আছে, একটা গর্তর মতো, ওটাকে বলি আমরা অলেক্রেনন ফোসা। এবং এই ফোসাগুলো থাকার কারণে এই জায়গাটা এমনিতে একটু উইক থাকে, একটু মানে চ্যাপ্টা থাকে, ফ্ল্যাট থাকে। তো এই যে জায়গাটা, মানে এই কন্ডাইলের উপর দিয়ে এই যে জায়গাটা, ধরো এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, ভেঙে গেছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি বলবো তাহলে? সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এটা কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। বাচ্চা তারা হয়তোবা ফলন আউটস্ট্রেস হ্যান্ড বা পড়ে গিয়ে কোনো ইনজুরি হয়েছে, তাহলে এই জায়গাটা কিন্তু ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। এবং এই জায়গায় এটা বোঝার পাশাপাশি আমাদের আরও বেশ কিছু জিনিস জানা উচিত, যে সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার তো বাচ্চাদের হইতে পারেই, তবে এখানে আরও কিছু ফ্র্যাকচারও হইতে পারে লোয়ার ইন্ডে। যেমন হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল ফ্র্যাকচার হইতে পারে, তারপর হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল ফ্র্যাকচার হইতে পারে, ইন্টার কন্ডাইলার ফ্র্যাকচার হইতে পারে, ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার হইতে পারে। তারপরে এখানে আমাদের ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচারের পাশাপাশি ট্রান্সকন্ডাইলার ফ্র্যাকচার হইতে পারে। এবং এখানে কিন্তু অলেক্রানন ফ্র্যাকচার হইতে পারে। তো অলেক্রানন জিনিসটা হচ্ছে আমাদের যে আলনা বোনটা আছে, আলনা, এই আলনা বোনের পার্ট। আমরা জানি যে অলেক্রানন ফোসা নামে একটা ফোসা আছে, এটা পেছনের দিকে, মানে এটা তো আমি সামনের দিকের ভিউ দেখাইলাম, পেছনের দিকে অলেক্রানন ফোসা নামে একটা ফোসা আছে। ওই ফোসা হচ্ছে অলেক্রানন প্রসেস লাগে, অলেক্রানন প্রসেস বা অলেক্রাননের যে পার্টটা থাকে আলনা বোনের, ওইটা। এখন আলনা বোন মানে আলনো হিউমেরাল যে জয়েন্ট, এটাই মেইনলি এলবো জয়েন্ট। আর রেডিয়াস যে বোনটা থাকে, ওই রেডিয়াস বোনটা কিন্তু এলবো জয়েন্ট ফরমেশন তেমন একটা কন্ট্রিবিউট করে না। সো আলনো হিউমেরাল জয়েন্ট, যেটা একটা হিঞ্জ টাইপের জয়েন্ট, তো এক্সটেনশন ফ্লেকশন এই জয়েন্টটা মেইনলি, মানে এই জয়েন্টটা মেইনলি এই মুভমেন্টগুলো হয়, তাহলে আলনো হিউমেরাল জয়েন্ট। তো ওইখানে ওলাকানন প্রসেস যেটা থাকে ওইটাও কিন্তু ফ্র্যাকচার হইতে পারে। তো এই যে ল্যাটারাল এপিকন্ডাইল ফ্র্যাকচার, এটা কিন্তু একটা ফ্র্যাকচার অফ নেসেসিটি। হোয়াট ডু মিন বাই ফ্র্যাকচার অফ নেসেসিটি? যেগুলো আমরা মেডিকেল ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্টে ঠিক করতে পারবো না, আমাদের মাস সার্জারি লাগবে, এটাকে বলি আমরা ফ্র্যাকচার অফ নেসেসিটি। এরকম আরও বেশ কয়েকটা আছে ফ্র্যাকচার অফ নেসেসিটি, সেগুলো আমরা কথা বলবো। তাহলে এলবোর অ্যারাউন্ডে, এলবো জয়েন্টের অ্যারাউন্ডে কি কি ফ্র্যাকচার হতে পারে? সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, মিডিয়াল কন্ডাইল, ট্রান্সকন্ডাইল, ইন্টারকন্ডাইল আর ওলাকানন ফ্র্যাকচার হতে পারে। এখন তাহলে এই যে হচ্ছে পেছনের ভিউতে দেখানো হয়েছে, এই যে ফোসাটা, এটাকে বলি আমরা অলাকানন ফোসা। এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, এটা ল্যাটারাল এপিকন্ডাইল, এবং এটা হচ্ছে ওলাকানন প্রসেস অফ আলনা। তো এটা হচ্ছে এই ফোসার মধ্যে লজ করে আলটিমেটলি একটা জয়েন্ট এখানে ফর্ম করে, আলনো হিউমেরাল জয়েন্ট। এখন দেখো, নর্মালি একটা মানুষ যখন ফ্লেকশন করে হাত, আমি ফ্লেকশন করার পরে আমি যদি মিডিয়াল এপিকন্ডাইলে একটা আঙুল রাখি, ধরো একটা থাম রাখলাম, কি রাখলাম? থাম। আমার আঙুলের মধ্যে যে বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুলি আছে, এটা থামটা রাখলাম। এটাতে হচ্ছে আমার মিডল ফিঙ্গারটা রাখলাম ল্যাটারাল এপিকন্ডাইলে, মিডল ফিঙ্গার। তাহলে ইন্ডেক্স যে ফিঙ্গারটা, সেটা রাখলাম ওলাকাননে। কই রাখলাম? মিডল, সরি, মানে ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে রাখছি ওলাকাননে। এভাবে আমি 3 ফিঙ্গার দিয়ে এরকম রাখলাম। পরবর্তীতে আমি যখন হাতটাকে এক্সটেন্ড করবো, মানে ফ্লেক্সিয়ন অবস্থা এরকম এক্সটেন্ড করার পরে দেখা যাবে যে এটা একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, মানে একটা লাইন হয়ে যাবে। মানে আমরা তখন আর এই 3টা ফিঙ্গার দিয়ে আসলে ওই জায়গায় যেগুলো যে ধরে রাখছিলাম, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে 3টা জায়গায় 3টা ফিঙ্গার দিয়ে ধরছি। পরবর্তীতে ফ্ল্যাট করার পরে সবগুলো একটা লাইনে চলে আসলো, তখন আর এদের মধ্যে কোনো মানে ডাইভার্সিটি নাই। তো এই যে এটাকে বলবো 3 পয়েন্ট বনি রিলেশনশিপ, ঠিক আছে? এলবোতে 3 পয়েন্ট বনি রিলেশনশিপ। তো এটা যদি মেইনটেইন থাকে, মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট কথা, যে আমরা এই যে বাকি ফ্র্যাকচারগুলো আছে, বাকি সবগুলো ফ্র্যাকচারে এই রিলেশনশিপটা থাকে না, মানে এই জিনিসটা হয় না। আমি যে নর্মাল জিনিসটার কথা বললাম, এটা মেইনটেইন হয় না ওই 3 ফিঙ্গার দিয়ে।
যে ফ্লেকশন অবস্থায় আমরা ৩টা এভাবে রাখলাম, পরবর্তীতে এক্সটেনশন করার পরে একটা লাইনে চলে আসলো। এই জিনিসটা যখন ঠিক থাকে না, তার মানে এই ফ্র্যাকচারগুলোর কোনো একটা। বাট যদি ঠিক থাকে বাট ফ্র্যাকচারও আছে, সেটা কোনটা? সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। এবং সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারটা মোস্ট কমন ফ্র্যাকচার বাচ্চাদের ক্ষেত্রে বলা যায়। এবং এই সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারটা মোস্ট কমন হওয়ার পাশাপাশি এরা কিন্তু মানে ডেঞ্জারাসের মধ্যে একটা, কারণ এদের অনেক ধরনের কমপ্লিকেশনস আছে আমরা বলি, ঠিক আছে? গান স্ট্রোক ডিফর্মিটি নামে একটা কথা শুনছো না? গান স্ট্রোক ডিফর্মিটি, এটা এটা তো আছেই। আর আমরা বলি যে আরও অনেক ধরনের ডিফর্মিটি এখানে হইতে পারে। এখানে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি, তারপর হচ্ছে তোমার এখানে নার্ভের মধ্যে এখানে ইন্টারঅসিয়াস নার্ভের একটা বিষয় আছে। এবং এখানে কি হইতে পারে? ভকম্যান ইসকেমিক যে কন্ট্রাকচার, সেটা ফর্মেশন হইতে পারে, যেটা একটা ডেঞ্জারাস জিনিস আসলে। সুপ্রাকন্ডালের যে ফ্র্যাকচার দেখো এখানে, এটা কিন্তু এই যে আলনা, এটা রেডিয়াস, এবং এই যে হচ্ছে কন্ডাইলগুলা, এবং কন্ডাইলের এখান থেকে ছুটে গেছে, ছুটে যায় দেখো এটা এদিকে চলে আসছে। সো সুপ্রাকন্ডাইলের একটা ফ্র্যাকচার। এখন মনে রাখবা যে কন্ডাইলের যে ফ্র্যাকচার, সুপ্রাকন্ডাইলের ফ্র্যাকচারের কথা আমরা বললাম, তো এইগুলা দুই টাইপের হইতে পারে। একটা কেবল এক্সটেনশন টাইপ, একটা কেবল ফ্লেকশন টাইপ। মোস্ট কমনলি 95% ক্ষেত্রেই এক্সটেনশন টাইপের হয়। হোয়াট ডু ইউ মিন বাই এক্সটেনশন টাইপ? আমরা এখন সেটা বলবো যে এক্সটেনশন টাইপ বলতে কি বোঝায়। হ্যাঁ, এই যে এক্সটেনশন টাইপ, এটা মানে পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার, যেটা আর কি মানে ডিস্টাল যে ফ্র্যাগমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ডিস্টাল ফ্র্যাগমেন্ট বলতে বোঝানো হয়েছে, দেখো এই যে হচ্ছে একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, তো এই যে ফ্র্যাকচারের এই যে একটা ফ্র্যাগমেন্ট, এই যে একটা ফ্র্যাগমেন্ট, তো এর মধ্যে এই যে ফ্র্যাগমেন্ট, এটাকে বলতেছি আমরা ডিস্টাল ফ্র্যাগমেন্ট। কারণ এটা যেহেতু মানে এটা উপরের পাশ আর এটা নিচের পাশ, তার মানে এটাকে আমরা ডিস্টাল ফ্র্যাগমেন্ট বলতেছি। তাহলে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা লক্ষ্য করো, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টিরিয়রলি আছে, রাইট? পোস্টিরিয়রলি। আর আমাদের যে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টটা ওটা আছে অ্যান্টিরিয়রলি। তাহলে এই যে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টিরিয়রলি চলে গেল, এই ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টিরিয়রলি চলে গেল, তাহলে এই যে ম্যানিফেস্টেশনটা, এটাকে বলি আমরা এক্সটেনশন টাইপ অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। তাহলে ডিস্টাল ফ্র্যাগমেন্ট পোস্টিরিয়রলি চলে যাবে, আর ডিস্টাল ফ্র্যাগমেন্ট যদি অ্যান্টিরিয়রলি চলে যায়, সেটা পার্সেন্টেজ খুবই কম থাকে, সেটাকে বলি ফ্লেক্সিয়ন টাইপ। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা এখানে একটু জানলাম। এরপর আসো, এখানে একটা সল্টার হ্যারিস টাইপ 2 ফ্র্যাকচার আমরা বলি, যে চিলড্রেনদের এলবো এর আশপাশ দিয়ে যে ফ্র্যাকচার হয়, সেটা মেইনলি আমরা বলি যে সল্টার হ্যারিস টাইপ 2 বা এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার। এবং সফট থিন ন্যারো বোন ইন চিলড্রেন, এবং ফ্ল্যাটেন সুপ্রাকন্ডাইলার এরিয়া থাকে, এবং থিন ওলাকারণ এবং কর্নেট ফোসা থাকার কারণে, মানে আমরা জানি যে লোয়ার বা ডিস্টাল পার্টটা অফ হিউম্যান সেটা থিন থাকে, পাতলা থাকে, কারণ এই ফোসাগুলো থাকার কারণে। সুপ্রাকন্ডাইল এরিয়াটা ফ্ল্যাটেন থাকে এবং সফট থিন ন্যারো থাকে চিলড্রেনদের বোনগুলা। এই সকল কারণে দেখা যায় এই জায়গায় ফ্র্যাকচারটা বেশি হয়। তো এটাকে আমরা সল্টার হ্যারিস ক্লাসিফিকেশনে টাইপ 2 এর মধ্যে ফেলি। আর কিভাবে ইনজুরিটা হয়? ফল অন আউটস্ট্রেচ হ্যান্ডের মাধ্যমে হইতে পারে, এবং হাইপার এক্সটেনশন হয় এর ফলে। হাইপার এক্সটেনশন হয়ে মানে হাতগুলা ছড়ায় পড়ে গেছে এবং আলটিমেটলি পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্টটা হয়ে যেতে পারে। তো এটাই সবথেকে কমন। তারপরে অ্যান্টিরিয়র ডিসপ্লেসমেন্ট হলে সেটাকে ফ্লেকশন টাইপ বলি। তো পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্টের যে ফ্র্যাকচারটা, এটা কিভাবে হয়? ফল অন এক্সটেন্ডেড এলবো এক্সটেন্ডেড থাকা অবস্থায় পড়ে, এবং ট্রাইসেপসের পুলের কারণে দেখা যায় যে ধরো এটা একেবারে এদিকে মানে ফ্র্যাকচার হয়ে এদিকে চলে আসছে। হ্যাঁ, তো এখানে গার্ডল্যান্ড ক্লাসিফিকেশন নামে একটা ক্লাসিফিকেশন আছে, সেটা দিয়ে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি, যেটা নিয়ে কথা বলবো। ওকে, ফাইন। এখন এই যে এক্সটেনশন টাইপ, এই এক্সটেনশন টাইপটাতে মানে যেটা কমন সব থেকে, পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ডিস্টাল ফ্র্যাগমেন্ট। তো এটাতে বেশ কিছু ধরনের ডিসপ্লেসমেন্ট হইতে পারে। এটাকে আমরা একটা বলি প্রক্সিমাল মাইগ্রেশন, মিডিয়াল টিল্ট, মিডিয়াল শিফট, ইন্টারনাল রোটেশন, পোস্টিরিয়র টিল্ট। তো এর মধ্যে মনে রাখবো মোস্ট কমন হচ্ছে এই দুইটা। অর্থাৎ এই ফ্র্যাকচার, এক্সটেনশন টাইপের ফ্র্যাকচারে যে ডিসপ্লেসমেন্ট হয় সেটা মিডিয়াল টিল্ট এবং মিডিয়াল শিফট বলি, এবং ইন্টারনাল রোটেশন হয়। তো এই কয়েকটা কথা এখানে একটু মনে রাখতে হবে। আচ্ছা, গার্ডল্যান্ড ক্লাসিফিকেশন নামে যে ক্লাসিফিকেশনটা আছে, সেটাকে আমরা 3টা বা 4টা টাইপে ভাগ করতে পারি। মেনলি 3টা টাইপ নিয়ে আমরা শুরুতে জানি। একটা টাইপ আছে যেটা আনডিসপ্লেসড, মানে ধরো ফ্র্যাকচার হয়েছে, আমি আরো ভালো ছবি পরে দেখাবো। মানে ধরো ফ্র্যাকচার হয়েছে বাট সেটা বোঝা যাচ্ছে না, মানে একটা থেকে আরেকটা, ধরো ফর এক্সাম্পল সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার হয়েছে বাট সেই ফ্র্যাকচার লাইনটা হয়তো বা হালকা হালকা বোঝা যাচ্ছে, অতটা ক্লিয়ার না, বাট এটা ডিসপ্লেসমেন্ট হয় না, একটা থেকে আরেকটা ছুটে যায় না। দেখো এখানে কিন্তু একটু ছুটে গেছে, এই যে এখান থেকে একটু ছোটা ছোটা ভাব বোঝা যাচ্ছে। এই যে আমি তোমাকে দেখাই, এখান থেকে একটু ছোটা ছোটা ভাব বোঝা যাচ্ছে, বাট এটা পুরোপুরি ডিসপ্লেসড হয়নি, ঠিক আছে? আচ্ছা, মানে অ্যান্টিরিয়র যে কর্টেক্সটা সেটা ডিসপ্লেস হয়ে গেছে, বাট পোস্টিরিয়র যে কর্টেক্স সেটা এখনো ডিসপ্লেস হয়নি। আচ্ছা, ওকে। আর অ্যান্টিরিয়র কর্টেক্স দিয়ে ডিসপ্লেস হয়েছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তার মানে এই ক্ষেত্রে আমরা প্লাস্টার অফ প্যারিস 90 ডিগ্রি ফ্লেকশন অফ এলবো করে আমরা এটা দিতে পারি ট্রিটমেন্টে, ম্যানেজমেন্টে।
5-2 যেটাতে অ্যান্টেরিয়র কর্টেক্সটা জাস্ট ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে যদি রিডাকশন অ্যাডুকুয়েটলি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে প্লাস্টার অফ প্যারিস দিব, আর ইনঅ্যাডুকুয়েট হলে আমরা কে ওয়ার্স মানে ওপেন রিডাকশন করে কে ওয়ার্স ইনসার্ট করে দিব। আচ্ছা, আর টাইপ 3 যেটা একেবারে ছুটে গেছে, এটাই দিকে চলে আসছে, এটাই দিকে, তার মানে এখানে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে আমরা বলি একটা ফিশ টেইল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। হোয়াট ডু মিন বাই ফিশ টেইল? দেখো এরকম 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 এরকম, মানে মাছের যে লেজ থাকে, লেজটাতে এরকম এরকম থাকে না, এই যে এরকম 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 এরকম, সো এরকম একটা ফিশ টেইল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। কারণ এখান থেকে ছুটে এরকম এরকম ফ্র্যাকচার বোঝা যায়, সেটাকে বলি ফিশ টেইল অ্যাপিয়ারেন্স, যেটা কই পাওয়া যায়? গার্টল্যান্ড ক্লাসিফিকেশন 3 তে পাওয়া যায়। আর আরেকটা অ্যাপিয়ারেন্স আছে যেটাকে বলি আমরা ফ্যাট প্যাড সাইন। এটা মানে বোঝানো হয়েছে যে দেখো এখানে যখন আসলে ফ্র্যাকচার হয়েছে, এখন ফ্যাট প্যাড সাইন দিয়ে আমরা কিভাবে বুঝবো যে এখানে একটা ফ্র্যাকচার আছে? কারণ আলটিমেটলি এখানে ভালো করে এক্সরেতে বোঝা যায় না, অনেক সময় মিস হইতে পারে যে আচ্ছা একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়েছে, বাট সেটা যেহেতু গার্টল্যান্ড টাইপ 1 এর আন্ডারে ডিসপ্লেসমেন্ট হয়নি অত ভালো করে। আচ্ছা কি কি এক্সরে করি আমরা? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আর ল্যাটারাল ভিউ, দুইটা ভিউ করি। হাওয়েভার তাহলে এই ভিউতে ভালো করে নাও বুঝতে পারি, বাট আমরা এই ফ্যাট প্যাড সাইন দেখে বুঝতে পারি। ফ্যাট প্যাড সাইন মানে ইউজুয়ালি এর আশপাশে যে ফ্যাট থাকবে, বাট এই জায়গায় যেহেতু একটা ফ্র্যাকচার আছে, এখানে ইফিউশন হবে, ইফিউশন হওয়ার কারণে ওই ফ্যাটটা ডিসপ্লেস হয়ে ধরো এখানে চলে আসলো। মানে নর্মালি ধরো ফর এক্সাম্পল ফ্যাট প্যাডগুলো থাকার কথা, নর্মালি ধরো ফ্যাট প্যাডগুলো থাকার কথা এখান দিয়ে, বাট দেখা যাবে যে এই ইফিউশনের কারণে ফ্যাট প্যাডগুলো চলে গেছে এখানে, মানে একটু ডিসপ্লেস হয়ে যাবে। সো ফ্যাট প্যাডগুলো এখানে চলে যাওয়ার কারণে আমরা একটা রেডিওলুসেন্ট শ্যাডো পাই, যে রেডিওলুসেন্ট শ্যাডো দিয়ে আমরা বুঝতে পারি যাচ্ছে এটা এখানে হয়তো ফ্র্যাকচার আছে, ফ্যাট প্যাড সাইন আমরা এটাকে বলি। আচ্ছা টাইপ 3 তে আমরা কি করব? অবশ্যই ওপেন আর ক্লোজ রিডাকশন করে আমরা কে ওয়ার ইনসারশন করে দিব, কে ওয়ার। হ্যাঁ, ওকে ফাইন। এরপর আসো ফ্যাট প্যাড সাইন, অর্থাৎ হেমাটোমা অ্যারাউন্ড ফ্র্যাকচার, ফ্র্যাকচারের আশেপাশে হেমাটোমা হয় এবং এর ফলে ফ্যাটগুলো একটু পুশ হয়, দূরে সরে যায় এবং সেল শিফট লুসেন্সি বা একটা রেডিও লুসেন্সি পাই সুপ্রাকন্ডাইলার এরিয়ার ওই জায়গায় দিয়ে। সো সেল শিফট একটা রেসেন্সি, এই কথাটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, এবং এখানে বেশ কিছু কথা বলা হয় ফিস্টিল যে অ্যাপিয়ারেন্স, দেখো এখানে ফিস্টিল অ্যাপিয়ারেন্সের একটা কথা বলা আছে, এরকম এরকম ফিস্টিল অ্যাপিয়ারেন্স থাকবে যেটা হচ্ছে টাইপ 3 তে পাওয়া যায়। আচ্ছা, এখন এই জায়গার ম্যানেজমেন্টে আমরা ডানলপ ট্রাকশন নামে একটা প্রসিজার অবলম্বন করতে পারি, যে টেম্পোরারি স্টেবিলাইজেশন অফ ফ্র্যাকচারের জন্য এরকম একটা ট্রাকশন যেটা হয়তো বা ইউজ করা যেতে পারে, ডানলপ ট্রাকশন বলা হয়ে থাকে। বমন্স অ্যাঙ্গেল নামে একটা টার্ম আছে, অ্যাডুকুয়েট ফ্র্যাকচার রিডাকশন হয়েছে কিনা এটা মনিটর করার জন্য আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা একটু দেখতে পারি। এই অ্যাঙ্গেলটা কিভাবে করা হয়? আমরা তো একটা হচ্ছে যে এভাবে একটা লাইন টানি, তারপরে আমাদের ক্যাপিচুলামের রিজন দিয়ে এভাবে একটা লাইন টানা হয় এবং এখানে অ্যাঙ্গেল হচ্ছে দেখা হয়। হ্যাঁ, ক্যাপিচুলামের এখান দিয়ে হচ্ছে এই যে এভাবে একটা লাইন টানা হয় এবং এদের মধ্যে অ্যাঙ্গেল দেখা হয়। নর্মালি 80 ডিগ্রি থাকে, 80 ডিগ্রি কম থাকে, বাট পরবর্তীতে এটা বেড়ে যাইতে পারে। আবার এই জিনিসগুলো বা বমেন্স অ্যাঙ্গেল দিয়ে কি করা হয়? মনিটর করা হয় যে আমি রিডাকশন ঠিকভাবে করছি কিনা, এটা আমরা পরে কথা বলবো। আর ওপেন রিডাকশন উইথ ইন্টারনাল ফিক্সেশন উইথ কে ওয়ার। হ্যাঁ, এই যে কে ওয়ার দিয়ে আমি ইন্টারনাল ফিক্সেশন এখানে করছি। সো এইভাবে এটা কিন্তু করা যেতে পারে। এখন কমপ্লিকেশন কি হতে পারে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট মনে রাখবো আর্লি কিছু কমপ্লিকেশন হতে পারে, লেস কিছু কমপ্লিকেশন হতে পারে। যদি বলা হয় যে আমাদের পুরা ফ্র্যাকচারে মোস্ট কমন ডিফর্মিটি বা মোস্ট কমন কমপ্লিকেশন কি? ম্যালিউনিয়ন। তো ম্যালিউনিয়নের মধ্যে কেমন ম্যালিউনিয়ন হতে পারে? মানে লাগে নেই ঠিকভাবে, না লেগে উল্টাপাল্টা হয়ে গেছে, কি হইতে পারে? কিউবিটাস ভ্যারাস হইতে পারে। কিউবিটাস ভ্যারাস মানে কি? আমি তোমাকে যদি একটা ছবি দেখাইতে পারতাম, এই দেখো এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস বা গান স্ট্রোক ডিফর্মিটি। দেখো মানে এভাবে এরকম একটা টিল্ট হয়েছে এবং আমরা বলি যে মিডিয়াল দিকে হাতটা চলে আসছে। তো মিডিয়াল দিকে চলে আসছে, তো এটাকে আমরা বলি কিউবিটাস ভ্যারাস বা গানস্ট্রোক ডিফর্মিটি। এটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে যদি ম্যানেজমেন্ট ঠিক করে না হয়। গানস্ট্রোক বা কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি মানে মিডিয়াল টিল্ট এবং ইন্টারনাল রোটেশন। আমরা বলছিলাম না ডিসপ্লেসমেন্টের মধ্যে মোস্ট কমন হচ্ছে মিডিয়াল টিল্ট, ইন্টারনাল রোটেশন, এগুলা। তাহলে স্পেশালি ডিস্টাল ফ্র্যাগমেন্টের, তাহলে এরকম কিন্তু হইতে পারে, এটা মোস্ট কমন কমপ্লিকেশন। এবং এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার যেহেতু আমরা জানি এটা একটা এক্সট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, আমাদের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার মানে আর্টিকুলার বা জয়েন্টের জায়গায় তো না, তাই এলবো ফাংশন কিন্তু নর্মাল থাকবে, এলবো জয়েন্টের ফাংশন নর্মাল আছে। এবং এক্ষেত্রে আমরা এই ম্যালিউনিয়নটাকে প্রিভেন্ট করতে কি করি? মডিফাইড ফ্রেঞ্চ অস্টিওটমি নামে একটা অপারেশন বা প্রসিজার আছে, সেটা আমরা করি, কি বলি? মডিফাইড ফ্রেঞ্চ অস্টিওটমি। আচ্ছা, আর নর্মালি একটা মানুষের হাত একটা ক্যারিং অ্যাঙ্গেলে থাকে 5 ডিগ্রির মতো, 5 ডিগ্রির মতো মেইলে, আর ফিমেলে 10 থেকে 15 ডিগ্রির মতো থাকে। ক্যারিং অ্যাঙ্গেল মানে ধরো নর্মালি সে নর্মালি হাতটা যেভাবে থাকে, ধরো এই যে নর্মালি তার হাত অ্যানাটমিক্যাল পজিশনে এরকম একটা ক্যারিং অ্যাঙ্গেলে থাকে, বাট অ্যানাটমিক্যাল পজিশনে যখন থাকে তখন একটা ক্যারিং অ্যাঙ্গেল থাকে, বাট ওই ক্যারিং অ্যাঙ্গেলটা নর্মালি এত থাকে, বাট এই ক্যারিং অ্যাঙ্গেল যদি ঝামেলা হয় তাহলে ভ্যারাস বা ভ্যালগাস এরকম বিপরীত হতে পারে। তো এরকম একটা বিষয়, বাট মনে রাখবা আমাদের এই যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এখানে কি ডিফর্মিটি হয়? ইন্টারনাল রোটেশন হয়। এবং এখানে আমরা বলি যে হচ্ছে ভ্যারাস ডিফর্মিটিটা, ভ্যারাস মানে ইন্টারনাল রোটেশন, এই যে এইভাবে চলে আসছে মিডিয়াল। আর যদি
এইভাবে চলে যায়, তাহলে সেটাকে বলি আমরা ভ্যালগাস। কি বলি আমরা? ভ্যালগাস ডিফর্মিটি। এটা কোথায় পাওয়া যায়? ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে, যেটা ফ্র্যাকচার অফ নেসেসিটির একটা উদাহরণ। ওই জায়গায় কিন্তু এরকম পাওয়া যেতে পারে। ওকে, এখন আরও কি কমপ্লিকেশন হতে পারে সেটা আমরা দেখব। যে আর্লি কমপ্লিকেশন মানে লেট সব থেকে কমন তো ম্যালিউনিয়া, তবে আর্লি কমপ্লিকেশনের মধ্যে ভেসেল ইঞ্জুরি হতে পারে, ব্রাকিয়াল আর্টাইট ইঞ্জুরি হতে পারে, হ্যাঁ। তারপরে কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে, যখন ওইখানে প্রেশার অনেক বেড়ে যায়। আমরা ম্যানোমেট্রির মাধ্যমে প্রেশার মেজার করে দেখতে পারি, ম্যানোমেট্রি হাউএভার, মানে তার কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, এটা হতে পারে। এবং দেখা যাবে যে ওই জায়গায় পুরো ব্লিস্টার ফর্মেশন হয়ে গেছে, ফুলে গেছে। এবং কম্পার্টমেন্ট সিনড্রোমের ম্যানেজমেন্ট মনে রাখবে ফেসিওটমি, ওই জায়গায় যে ফেসিয়া, সুপারফিশিয়াল ফেসিয়া, ডিপ ফেসিয়া, ওইগুলোকে আমরা সব ইনসিশন দিয়ে কেটে পরবর্তীতে ওখানে প্রেশারটা কমানোর ট্রাই করি। ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার হয়ে যেতে পারে, খুবই মানে প্যাথেটিক একটা কন্ডিশন। এবং নার্ভের মধ্যে অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, এটা তারপরে মিডিয়ান নার্ভ এবং রেডিয়াল নার্ভ, এগুলো হতে পারে, বাট মেইনলি অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। আমরা বলি যে মিডিয়ান নার্ভকে যদি আমরা কাটি, তাহলে মাঝখানে তো মেইনলি মিডিয়ান নার্ভই থাকে, বাট এটার পেরিফেরিতে কিন্তু ইন্টারওসিয়াস নার্ভ থাকে, যেটাকে আমরা বলি ইন্টারওসিয়াসের নার্ভের ফাইবার থাকে মিডিয়ান নার্ভের, হ্যাঁ। তো ওইটাই মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ইনজুরি হয় আমাদের এই ক্ষেত্রে, মানে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। তারপরে মায়োসাইটিস অসিফিকেন্স হতে পারে। মনে রাখবা এই জিনিসটা, মানে মায়োসাইটিস অসিফিকেন্স মানে কি, মানে বোনসের মধ্যে, সরি মাসেলের মধ্যে বোনস তৈরি হয়ে গেছে। যেমন ধরো ব্রাকিয়ালিস যে মাসেলটা থাকে স্পেশালি, ধরো ওই জায়গায় বা ব্রাকিয়ালিস বা ওই রিজনের মাসেলে হচ্ছে এরকম একটা কি হবে, যে ধরো বোনস ফর্মেশন হয়ে গেছে। এটা কেন হয়? যারা ফ্র্যাকচার হওয়ার পরে, ধরো একটা বাচ্চার ফ্র্যাকচার হয়েছে, কোন একটা মানে গ্রামের ডাক্তার, মানে গ্রামের সোকল ডাক্তার, যে অ্যাকচুয়ালি কোনো ডিগ্রি নেই তার কোনো, বা সে কিছুই জানে না, সে কি করছে ওই জায়গায় একটু ডলাডলি করছে, ম্যাসাজ করে দিয়েছে। তো এইরকম হিস্ট্রি অফ ম্যাসাজ যদি থাকে, মানে ভালো করে ম্যানেজ তো ডক্টর করতে পারবে, বাট সে ম্যাসাজ করে দিছে, জাস্ট ভাবছে ম্যাসাজ করলে সেরে যাবে, ব্যথা কমবে, কিন্তু ম্যাসাজ করতে যায় দেখা যাবে তার এরকম মায়োসাইটিস অসিফিকেন্স হইতে পারে। তো হিস্ট্রি অফ ম্যাসাজ যদি থাকে, তাহলে তার মায়োসাইটিস অসিফিকেন্স হইতে পারে। আচ্ছা, আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা জানি যে হিপের ক্ষেত্রে, হিপ জয়েন্টে ওই জায়গায় যদি পোস্টার ডিসলোকেশন হয়, তাহলে সেক্ষেত্রে ফুট ড্রপ হইতে পারে। এবং সেটা কেন হয়? কমন পেরিনিয়াল নার্ভের ইঞ্জুরির কারণে। তো ওইখানেও সায়াটিক নার্ভ হচ্ছে, মানে ধরো মেইনলি চিন্তা করতে পারো সায়াটিক নার্ভ হয়তো ইঞ্জুরি না, সায়াটিক নার্ভ হচ্ছে মাঝ দিয়ে থাকে এবং মেইনলি এর পেরিফেরিতে কমন পেরিনিয়াল নার্ভ থাকে। জাস্ট এই জায়গায় যেমন মিডিয়ান নার্ভের পেরিফেরিতে অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ থাকে। হাওয়েভার তাহলে কম্পার্টমেন্ট যে সিনড্রোম, কম্পার্টমেন্ট সিনড্রোমে কি হয় মেইনলি, আমাদের যে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট সেগুলো ব্রাকিয়াল আর্টারি ইনজুরি করে মেইনলি। ডিস্টাল ফ্র্যাগমেন্ট তো কিউবিটাস ভ্যারাস যেটা, ওই ডিফর্মিটি করে, বাট প্রক্সিমাল ফ্র্যাগমেন্টটাও কি করে, ব্রাকিয়াল আর্টারিকে কম্প্রেস করে। ব্রাকিয়াল আর্টারি যখন কম্প্রেস করে, ভেসেল স্পাজম হয়, মানে লেসারেশন হয়, এবং এখানে ভেসেল এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, এবং আলটিমেটলি থর্মাস ফর্মেশন হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, এবং এরা মেজর ব্লাড ফ্লোকে এরা কিন্তু হ্যাম্পার করে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যদিও এটা মেজর ব্লাড ফ্লোকে হ্যাম্পার করলো, ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দিল, কিন্তু এর আশেপাশে যে কোলাটারাল সার্কুলেশন আছে সেগুলো স্টিল ওইটাকে সাপ্লাই দিতে পারে। সো যদিও ধরো ব্রাকিয়াল আর্টারি অক্লুড হয়ে গেছে, আমি ফর এক্সাম্পল পালস পাচ্ছি না, পালসলেসনেস, বাট স্টিল আশেপাশে ব্লাড সাপ্লাই হচ্ছে কোলাটারাল আর্টারি সাপ্লাই দিয়ে। তো এটাকে, এই কন্ডিশনটাকে আমরা বলি কি বলো তো? এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা একটা নাম দিই, যে নামটা আমরা একটু পরে দেখতেছি। তবে তার আগে বলে আসি যে যখন ধরো কোলাটারাল ব্লাড সাপ্লাই মেনটেন হয়, বাট এটা হচ্ছে যখন ব্লাড সাপ্লাই মেজর আর্টারিটা দ্বারা হচ্ছে না, তখন মাসেলগুলোতে ইস্কিমিয়া হবে, স্পেশালি ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস মাসেলটা ঠিকভাবে ব্লাড পায় না, ফলে হাইপোক্সিয়া হবে, ইনফ্লামেশন হবে। এবং ইনফ্লামেশন যখন হবে, মাসেলটা কি হবে, ওই মাসেলগুলো যেগুলোতে ইস্কিমিয়া হয়েছে, যেমন ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস, সেটা ফুলে যাবে, কারণ ইনফ্লামেশন হলে একটা জিনিস ফুলে যায়, মাসেল ফুলে যায়। মাসেল ফুলে গেলে ভেসেলটা আরও বেশি অক্লুডেড হবে, ভেসেলগুলো কম্প্রেস হবে, এবং এর ফলে আলটিমেটলি মাসেল আরও বেশি নেক্রোসিস, ফাইব্রোসিস হবে। সো একটা ভিসিয়াস সাইকেলের মতো চলতে থাকবে, এবং এগুলো যখন নেক্রোসিস হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তখন কন্ট্রাকচার ডেভেলপ করে, একেবারে কন্ট্রাক্টেড হয়ে থাকে, এলবো ফ্লেকশন হয়ে থাকে, ফোরাম প্রোনেশন হয়ে থাকে, রিস্ট ফ্লেকশন হয়ে থাকে, ফিঙ্গারগুলো ক্ল হ্যান্ডের মতো হয়ে থাকে, যেটাকে আমরা একসাথে বলি ভকম্যান ইস্কেমিক। সো ভকম্যান ইস্কেমিক কন্ট্রাকচারে কি কি থাকে? এলবো ফ্লেক্স থাকে, ফোরাম প্রোনেটেড থাকে, মানে ফোরাম প্রোনেটেড মানে কি, মানে নিচের দিকে হচ্ছে কি আমাদের যে পাম থাকে ওইটা নিচের দিকে চলে যায় একটু, রিস্টটা একটু ফ্লেক্স থাকে, এবং ফিঙ্গারগুলো ক্ল করে থাকে একেবারে কন্ট্রাক্টেড। আচ্ছা, তো এরকম একটা অ্যাপারেন্স, এই যে এটা সহজ কথা, এই যে স্ট্রাকচারটা দেখতেছি, এটা একটা ভকম্যান ইস্কেমিক কন্ট্রাকচার। ঠিক আছে, এরকম কিন্তু একটা হবে। ঠিক আছে, পার্সেন্টটা হয়েছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার ফর এক্সাম্পল, বাট এটার কারণে এটা হইতে পারে। এবং মনে রাখবা কম্পার্টমেন্ট যে সিনড্রোম, এই কম্পার্টমেন্ট সিনড্রোম যে কোনো জায়গায় হইতে পারে, এই কথাটা একটু মাথায় রাখবা। যে কোনো বোনসের বা যে কোনো হইতে পারে, বাট মেইনলি আমাদের এই জায়গায় দিয়ে আমরা উদাহরণ দিলাম। তার বাদে মেইনলি কম্পার্টমেন্ট সিনড্রোমের মেইন কমপ্লেন কি জানো? পেশেন্ট যখন প্যাসিভ স্ট্রেচিং হয়, মানে ধরো স্ট্রেচিং হয়েছে অন্য একটা জায়গায়, এই জায়গাটাতে না, বাট ওই জায়গার স্ট্রেচিং এর কারণে, ফর এক্সাম্পল আমি আঙুল নাড়াচ্ছি, বাট আঙুল নাড়ানোর কারণে আমার ওই হচ্ছে ওই কম্পার্টমেন্টস, অন্য কম্পার্টমেন্টে হচ্ছে পেইন হচ্ছে। সো পেইন
মানে সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার ওই রিজনে পেইন হচ্ছে, তার মানে আলটিমেটলি পেইন অন প্যাসিভ স্ট্রেস, এটা মনে রাখবা 3 স্টার, মানে এটা মোস্ট কমন সিমটম অফ আমাদের কম্পার্টমেন্ট সিনড্রোম, পেইন অন প্যাসিভ স্ট্রেস। অন্য জায়গায় হয়েছে বাট অন্য জায়গায় স্ট্রেস করছি বাট ব্যথা হচ্ছে এখানে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ওই জায়গাটা ফুলে যাইতে পারে কম্পার্টমেন্ট সিনড্রোমের কারণে, যে কম্পার্টমেন্টে এটা হয়েছে, প্যালোর বা অ্যানিমিয়া থাকতে পারে, প্যারেস্থেসিয়া থাকতে পারে, প্যারালাইসিস এবং পালসনেস থাকতে পারে, এগুলো লেট সাইন প্যারালাইসিস বা পালসনেসিস। ধরো ওই যে ফর এক্সাম্পল ব্রাকিয়ালাইটিস পালসই পাচ্ছি না, এটা হতে পারে। এবং ম্যানোমিটার দিয়ে আমরা প্রেশারটা মাপবো, কারণ প্রেশার অনেক বেড়ে যায়, নর্মালি 10-এর কম থাকে প্রেশার, 10 মিলিমিটার অফ মার্কারি, বাট কম্পার্টমেন্ট সিনড্রোমে দেখা যায় 30 মিলিমিটার অফ মার্কারি থেকে বেশি প্রেশার হয়ে গেছে, ম্যানোমিটার দিয়ে আমরা মেজার করতে পারি। ট্রিটমেন্টে আমরা ফেসিওটমি করবো, যে আমরা লংগিটিউডিনাল ইনসিশন দিব, ধরো এই যে পা, লেগ, তাহলে লেগের এই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় আমরা এভাবে ইনসিশন দিয়ে আমি ওই জায়গাটাতে মাসেল মানে সরি ফেসিয়াগুলো কেটে দিব, কেটে দিয়ে আমরা হচ্ছে জায়গায় প্রেশারটা রিলিফ করার ট্রাই করবো, এবং রিলিফ করে আমরা ওখানে ভাস্কুলারিটি ঠিকঠাক হবে। পরবর্তীতে উনটা ওপেন রাখবো যতক্ষণ পর্যন্ত প্রেশার না কমবে, এবং কিছুদিন পর আমরা স্কিন গ্রাফট বা ভ্যাকুম বা নেগেটিভ প্রেশার থেরাপিতে আমরা ওটাকে ক্লোজ করতে পারি। আচ্ছা, ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার এখানে কি কি হয় এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, যে এলবো ফ্লেকশন, ফোরাম প্রোনেশন, রিস্ট ফ্লেকশন, ফিঙ্গারগুলো ক্লয়িং অবস্থায় থাকে, এই যে যেটা এখানে দেখানো হয়েছে। ওকে, এবং সেন্সরি এবং মোটর প্যারালাইসিস ইন ফোরাম অ্যান্ড হ্যান্ড, এগুলো সাথে সাথে হয়। পাশাপাশি ট্রিটমেন্ট আমরা এটা কি করব, আমরা একটা এই যে এটাকে বলে বাকেল স্প্লিন্ট, হ্যাঁ বাকেল স্প্লিন্ট, আমরা একটা বাকেল স্প্লিন্ট দিতে পারি মাইল্ডের ক্ষেত্রে। মডারেটের ক্ষেত্রে আমাদের ম্যাক্স পেজ বা মাসেল স্লাইডিং অপারেশন নামে একটা অপারেশন আছে, সেটা করা যেতে পারে। আর সিভিয়ার হলে বোন শর্টেনিং করে আমরা কিন্তু এই কন্ট্রাকচারটাকে দূর করতে পারি। মোস্ট কমন কজ কি কম্পার্টমেন্ট সিনড্রোমের, ওভারঅল হচ্ছে টিবিআর যে ফ্র্যাকচার আছে আমাদের পায়ে, টিবিয়াল ফ্র্যাকচার, ওইটার কারণে হইতে পারে। বাট চিলড্রেনদের মোস্ট কমন কজ হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ভকম্যান ইসকেমিক চিলড্রেনদেরও মোস্ট কমন কারণ হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আর পিঙ্ক পালসলেস হ্যান্ড, এটা আমি বলেছিলাম, ধরো পার্সেন্টটা আমি পালস পাচ্ছি না, মানে ব্রাকিয়াল আর্টারি কম্প্রেশন হয়েছে এবং এখানে আমি রেডিয়াল পালস পাচ্ছি না, বাট কোলাটারাল পারফিউশন যদি ঠিকঠাক আছে ওই জায়গাটা স্টিল পিঙ্ক দেখাচ্ছে বাট পালস পাচ্ছি না। সো পালস পাচ্ছি না, এবং এটার তাহলে ট্রিটমেন্ট কি, পালস পাচ্ছি না, তো এটার জন্য ট্রিটমেন্ট কিন্তু মনে রাখবো ওই ফ্র্যাকচারটা রিডিউস করা, ফ্র্যাকচারটা ঠিক করা, ওইটা ঠিক করলে এমনি এটা ঠিক হয়ে যাবে, ভাস্কুলারিটি ঠিক হলে এটা ঠিক হয়ে যাবে। আর ম্যালিগন্যান্ট নিয়ে কথা বলছি মায়োসাইটিস অসিফিকান্স, যাদের ম্যাসাজ করার হিস্ট্রি আছে, অর্থাৎ ফ্র্যাকচার হেমাটোমাটা ডিসলজ হয় এবং মাসেলের ভিতরে এটা ঢুকে যায়, মাসেলের ভিতরে ঢুকে ওইখানে বোন ফর্ম করতে পারে, ঠিক আছে। এবং এর ফলে ওই, এবং মনে রাখবা একটা বললাম না যে এটা যেহেতু এক্সট্রা আর্টিকুলার একটা ফ্র্যাকচার, সো জয়েন্টের ভিতরে ফ্র্যাকচার না বাইরে, সো এই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টার কি হবে বলতো, এলবো জয়েন্টের মুভমেন্টে কোনো সমস্যা হবে না, বাট এলবো জয়েন্টে তখনই মুভমেন্টের সমস্যা হবে যখন মায়োসাইটিস সার্ভিকেন্স হয়ে যাবে, তো তখন রেস্ট্রিকশন অফ মুভমেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, ওই যে কোনো মনে রাখবেন যে কোনো ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, এটা তো এক্সট্রা আর্টিকুলার, যে কোনো ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচারও কিন্তু ইমার্জেন্সি বা আমরা বলি ফ্র্যাকচার অফ নেসেসিটি। এখানে ব্রাকিলিয়াস মাসেল মায়োসাইটিস সার্ভিকেন্সের সব থেকে এফেক্টেড হয় এবং এলবো জয়েন্টটা সব থেকে বেশি এফেক্টেড হয়, এটা ইম্পর্টেন্ট। এবং এলবো মানে রেস্ট্রিকশন অফ মুভমেন্টে সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার মোস্ট কমন কজ কিন্তু মায়োসাইটিস সার্ভিকেন্স। এবং ট্রিটমেন্ট অ্যাক্টিভ ফেজে যখন পেইন আছে, রেডনেস আছে, সোয়েলিং আছে, আমরা ব্যথার ওষুধ দিতে পারি এবং ইমোবিলাইজ করে রাখবো, মুভ করবো না। আর ল্যাটেন্ট ফেজ আমি অ্যাক্টিভ ফিজিওথেরাপি দিতে পারি, এবং যদি এলবো ফাংশন এখনো ঠিক না হয় তাহলে সার্জিক্যাল এক্সিশন অফ দ্য মাস, যে মাসটা হয়েছে, যে বোনটা তৈরি হয়েছে। আচ্ছা, ধরো কারো পলিট্রমা, অনেক জায়গায় ট্রমা হয়েছে এবং লং বোন ফ্র্যাকচার হয়েছে, ফর এক্সাম্পল ফিমার, এবং তারপরে তার ডিফিকাল্টি ইন ব্রিদিং আছে, টেকিপনি আছে, পেটিক্যাল র্যাশ তৈরি হয়েছে, তো এইগুলা যদি হয় তার মানে সেটা ইন্ডিকেট করে, মানে 24 থেকে 48 ঘন্টার পরে লং বোন ফ্র্যাকচারে, তার মানে সেটা ইন্ডিকেট করাইতে পারে যে এটা তার ফ্যাট এম্বলিজম হয়েছে, এই বোন থেকে ফ্যাট বের হয়ে এসে বিভিন্ন ভাস্কুলারিটি বা বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতেছে। আচ্ছা, ল্যাটারাল কন্ডাইল হিউমেরাল ফ্র্যাকচার, এটা হচ্ছে আমরা বলি ফল অন আউটস্ট্রেস হ্যান্ড উইথ স্লাইড ভ্যারাস ফোর্স, এটা যদি হয় তাহলে কিন্তু এরকম হইতে পারে, এবং এটা ইন্টার আর্টিকুলার একটা ফ্র্যাকচার, ইন্টার আর্টিকুলার জয়েন্টের ওই জায়গায়, এবং এরা আমরা বলি সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন টাইপ 4 এর আন্ডারে পড়ছে, বাট সুপ্রাকন্ডাইলার টাইপ 1-2 এর মধ্যে ফেলা যায়, সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন টাইপ 1-2 এর মধ্যে ফেলা যায়, মেইনলি 2 বা 1 এগুলোর মধ্যে ফেলতে পারি আমরা। আর 3 পয়েন্ট বনি রিলেশনশিপ এখানে কিন্তু মেইনটেইন থাকবে, এটা আমরা বলে আসছি, বাট এখানে থাকবে না। 3 পয়েন্ট বলতে 3টা আঙুল দিয়ে যদি আমরা ওই জায়গাটাতে 2টা এপিকন্ডাইল এবং হচ্ছে আমরা যদি ওলেকার্নানে ধরি। আচ্ছা, ফ্র্যাকচার অফ নেসেসিটি, যেগুলোতে মাস্ট সার্জারি লাগবে, একটা হচ্ছে ইন্টার আর্টিকুলার ফ্র্যাকচার, একটা হচ্ছে মন্টিজিয়া গ্যালিয়াজি ফ্র্যাকচার, যেগুলো আমরা পরে জানবো, ল্যাটারাল এপিকন্ডাইলার ফ্র্যাকচার, আর হচ্ছে নেক অফ ফিমার ফ্র্যাকচার, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে। কমপ্লিকেশন কি কি হইতে পারে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে, এলবো স্টিফনেস হয়ে যেতে পারে, আর নন ইউনিয়ন হইতে পারে, কারণ আমরা জানি যে কমন এক্সটেন্সর যে মাসেলগুলো, এগুলার অরিজিন কই থেকে হয়, এগুলার অরিজিন কিন্তু আমাদের এই ল্যাটারাল এপিকন্ডাইল থেকে হয়, এবং এখান থেকে হয়ে এটা ফোর আর্মের ওই রিজনে যায়, তাহলে ওই জায়গাটা কিন্তু দেখা যাবে এদের পুলের কারণে কিন্তু নন ইউনিয়ন হইতে পারে, ঠিকভাবে লাগবে না।
এদের টান খেয়ে এবং কম্প্রোমাইজ ভাস্কুলারিটি এর কারণে কিন্তু নন ইউনিয়ন হইতে পারে। এবং ল্যাটারাল গ্রোথ প্লেটও ঝামেলা হবে, কারণ ধরো এখানে ফ্র্যাকচার হয়ে গেল, ফলে কি হবে, জাস্ট মানে মিডিয়াল এটাই গ্রো করতে থাকবে, এটা গ্রো করতে থাকবে, এই জায়গাটা গ্রোথ হচ্ছে না। ফলে যেটা হবে যে এটার ফলে একটা ডিফর্মিটি হবে, যেটাকে আমরা বলি কিউবিটাস ভ্যালগাস। মানে এক্ষেত্রে ওই যে বললাম না যে ভ্যারাসের ক্ষেত্রে তো এরকম গানস্ট্রোক ডিফর্মিটি হয়, বাট ভ্যালগাসের ক্ষেত্রে এরকম মানে উল্টা ডিফর্মিটি হবে, হাতটা এইদিকে ছড়াই যাবে, ঠিক আছে। এবং পাশাপাশি এখানে আলনার নার্ভে প্যারালাইসিস হইতে পারে, ওইখানে আলনার নার্ভ থাকে যেহেতু, তো আলনার নার্ভে টার্ডি আলনার নার্ভ প্যারালাইসিস আমরা বলি। এবং এটা হচ্ছে অনেক দিন ধরে হয়, এই জন্য এটাকে টার্ডি বলা হয়, যে অনেক দিন ধরে আস্তে আস্তে হয়। এবং আর আলনার নার্ভ যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে সেন্সরি লস হবে, মোটর লস হবে। আর যদি সেন্সরি মোটর লস হয় তার মানে পার্শিয়াল ক্ল হ্যান্ড হইতে পারে, আর সেন্সরি লস হলে টিংলিং নামনেস প্যারাস্থেসিয়া থাকবে আলনার নার্ভ যে সকল জায়গায় সাপ্লাই দেয় ওই সকল জায়গা দিয়ে। ওলাক্যানন ফ্র্যাকচার যেটা, এটার ক্ষেত্রে আমরা ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন উইথ টেনশন ব্যান্ড ওয়ারিং, এটা একটা কথা আছে যে টেনশন ব্যান্ড ওয়ারিং, এটার থ্রুতে আমরা ফিক্স করতে পারি, এবং এটা একটা ওয়ে হইতে পারে। আর এখন কথা হচ্ছে এই যে আমরা বললাম না কিসের কথা বললাম, যে আমাদের ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। সো এই কথাটা একটু মনে রাখলে হচ্ছে। এরপর আসো এলবো ডিসলোকেশন। তো এলবোতে মেইনলি আমরা জানি যে আলনা আর হচ্ছে হিউমারাস, এই দুইটা ফর্মেশন, মানে এই দুইটা জয়েন্ট মেইনলি কন্ট্রিবিউট করে। আমাদের রেডিয়াসের কিছু কন্ট্রিবিউশন আছে মুভমেন্ট রোটেশন এগুলোর কাজে, বাট মেইনলি আলনার হিউমারাস। তো এটা হচ্ছে মোস্ট কমন ডিসলোকেশন ইন চিলড্রেন, এবং মোস্ট কমন টাইপ হচ্ছে পোস্টিরিয়র ডিসলোকেশন, ঠিক আছে, পোস্টিরিয়রলি ডিসলোকেট হইতে পারে। এবং 3 পয়েন্ট বনি রিলেশনশিপ এটা রিভার্সড হবে, কারণ এখানে তো এটা প্রিজার্ভ হবে না, কারণ প্রিজার্ভ শুধুমাত্র সুপ্রাকন্ডেলার ফ্র্যাকচারে থাকে। এবং এলবোটা একটু ফ্লেক্সড অবস্থায় থাকবে ডিসলোকেটেড হয়ে গেলে। আর বো স্ট্রিং সাইন নামে একটা সাইন পাওয়া যায়, মানে আমাদের স্ট্রিং এর যে বো থাকে, বো ওইটার মধ্যে একটা বো স্ট্রিং সাইন থাকবে। পোস্টার ডিসলোকেশন অফ এলবির কারণে ট্রাইসেপস মাসেলটা যদি ল্যাক্স হয়ে যাবে, তাই বো স্ট্রিং অ্যাপিয়ারেন্স নামে একটা অ্যাপিয়ারেন্স এখানে কিন্তু পাওয়া যাবে। এই কথাটা একটু মনে রাখবো যে আমাদের এলবো ডিসলোকেশনে আমরা শোল্ডার ডিসলোকেশন অলরেডি আগে আলোচনা করে আসছি। এখানে টেরেবল ট্রাইড অফ এলবো নামে একটা কথা আছে, এটাকে বা হর্সকিস ট্রাইডও বলা হয়। মানে হচ্ছে পোস্টার এলবো তো ডিসলোকেশন আছে, তারপর হচ্ছে করোনারি ফ্র্যাকচার আছে, রেডিয়াল হেড ফ্র্যাকচার আছে, এগুলোকে বলা হয় টেরেবল ট্রাইড অফ এলবো, ঠিক আছে। এখন হচ্ছে পুলড এলবো বা নার্স মেইস এলবো। এটা মানে কি, একটা বাচ্চাকে ধরো তুমি অ্যাক্সিলারি অনেক ট্রাকশন দিছো, মানে অনেক সময় হয় না, ছোট একটা বাচ্চা তুমি ওকে উঁচা করতে কি করলা, তুমি ওকে হাত ধরে মানে কিভাবে টানাটানি করতেছো, আমি যদি একটা ছবি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো, পরে দেখাবো। মানে থাকে না যে ছোট বাসায় মা বাবারা ওকে ঘুরতে নিয়ে, যে এক মা ধরছে আর এক হাত, আর এক মানে বাবা ধরছে আর এক হাত, এভাবে ধরে বাচ্চাটাকে উঁচা করতেছে। সো হাত ধরে এইভাবে উপরের দিকে টানলে, মানে ধরো এই যে বাচ্চা, এখন এই বাচ্চার এক হাত আর একজন ধরছে এইভাবে, আর এক হাত ধরছে এইভাবে, সো দুইজন দুই হাত ধরছে, ফলে এখানে ধরে টান দিছে, ফলে অ্যাক্সিলারি ট্রাকশন হয়েছে, এবং এই কারণে দেখা যায় রেডিয়াল যে হেডটা ওটা সাবলাক্সেশন হয়ে যেতে পারে। মানে কারণ অ্যানুলার লিগামেন্ট থেকে রেডিয়াল হেডটা হচ্ছে পুলড আউট হইতে পারে, সাবলাক্সেশন হয়ে যেতে পারে। সো স্পেশালি যাদের বয়স 4-5 বছরের কম চিলড্রেন, সো তাদের আনঅসিফাইড স্মলার রেডিয়াল হেড থাকে, এবং অ্যানুলার লিগামেন্টটা তো লার্জার থাকে, ফলে খুব সহজেই কিন্তু এটা সাবলাক্সেশন হয়ে যেতে পারে, এটা আমরা জানলাম। ক্লিনিক্যাল ফিচার কি হবে, যে এলবোটা এক্সটেন্ডেড এবং প্রোনেটেড ফোরাম থাকবে, মানে এলবোটা এক্সটেন্ডেড অবস্থায় থাকবে এবং প্রোনেটেড ফোরাম থাকবে, এই অবস্থায় বাচ্চা থাকবে। এবং 3 পয়েন্ট বডি রিলেশনশিপ এটা এফেক্টেড আসলে তেমন একটা হয় না এক্ষেত্রে, আর এক্সরে নর্মাল থাকে, কারণ যেহেতু সাবলাক্সেশন জাস্ট এটা সেলফ লিমিটিং, এমনি সেরে যাবে। যদি পেইনফুল হয়, বাচ্চা হাত ধরতে দিচ্ছে না, অনেক বেশি পেইনফুল, তাহলে এলবোটা আমরা কি করবো, এখানে যেহেতু কি এক্সটেন্ডেড ছিল আমরা একটু ফ্লেক্স করব, এবং প্রোনেশন ছিল তার মানে আমরা একটু সুপাইনেট করবো। আচ্ছা, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এটা হচ্ছে 10 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এবং এটা মোস্ট কমন চাইল্ডদের ক্ষেত্রে মোস্ট কমন ফ্র্যাকচার আমরা বলতে পারি। এবং বয়েজদের বেশি হয়, কারণ বয়েজরা বেশি খেলাধুলা করতে যায় এবং লেফট সাইডে বেশি হওয়ার চান্স থাকে। কেন এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি কমন 10 বছরের কম যারা, কারণ তাদের উইক বোন থাকে, বোন রিমডেলিং অ্যাক্টিভ থাকে, উইক বোন থাকে, এবং হিউমেরাসের শেপ যেটা এটা হচ্ছে লেস সিলিন্ড্রিক্যাল থাকে। এবং পাশাপাশি মেটাফাইসিস দেখা যায় যে ওই জায়গায় করোনাইড ফোসা বা এই যে ফোসাগুলা থাকে, এগুলো এখন ওই জায়গায় মানে অনেক বেশি থিন কর্টেক্স থাকে, লিগামেন্টসগুলো ল্যাক্স থাকে, ফলে হাইপার এক্সটেনশন এলবো অনেক বেশি হাইপার এক্সটেন্ড করা যায়, এই সকল কারণে ফ্র্যাকচার বেশি হওয়ার চান্স থাকে। ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড অন এক্সটেন্ডেড এলবো, ঠিক আছে, এটা যদি হয় যে এক্সটেন্ডেড এলবো থাকা অবস্থায় এভাবে পড়ছে। এবং ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে এই শিফট একটা ডিফর্মিটি আমরা পাইতে পারি আর্ম এলবোতে, এই শিফট ডিফর্মিটি, বা হচ্ছে কি আমরা বলি যে ডিম্পল সাইন পাইতে পারি। ডিম্পল সাইন মানে হচ্ছে এরকম একটা ডিম্পল থাকে, দেখো এই যে
যখন বোনটা মানে ধরো এইভাবে চলে আসছে, এটা মানে সাবকিউটিনিয়াস টিস্যুতে যখন বোনটা এভাবে চলে আসলো বের হয়ে, তখন এই জায়গায় একটা ডিম্পলের মতো ক্রিয়েট করতে পারে, এটাকে আমরা বলি ডিম্পল সাইন। ঠিক আছে, এটা একটা বিষয়। আর পাশাপাশি মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, ওলাক্রানন, এই টার্মগুলো কি, এই টার্মগুলা এই যে থ্রি বনি পয়েন্টসের কথা বললাম, এই জায়গায় হচ্ছে আমরা যদি 3 আঙ্গুল দিয়ে একটু ধরি এবং একটা ট্রায়াঙ্গেল তাহলে কিন্তু হবে, রাইট? এই যে একটা, এই যে একটা, এই যে মানে সরি এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো। তো এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ফর্ম করে, পরবর্তীতে এক্সটেন্ড করলে এটা হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে। বাট এই ট্রায়াঙ্গেলটা লস্ট হবে যদি আমি হচ্ছে কি ফ্লেকশন করি একটা, এই ফ্র্যাকচারগুলোর ক্ষেত্রে, এই ফ্র্যাকচারগুলোর ক্ষেত্রে ফ্লেকশন করলে এটা লস্ট হয়ে যাবে। এবং আমরা বলি যে এক্সটেনশন টাইপ, এটা সবথেকে কমন, পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট হয় আসলে। ওকে ফাইন, এবং এটা আমরা জানলাম। এরপরে আসো যে ফ্লেকশন টাইপ আছে। ওকে, পোস্টেরিয়র মধ্যে হয় পোস্টেরিয়র মিডিয়াল, যেটা ওইটা বেশি কমন। তো আমরা একটা ক্লাসিফিকেশন করি যে গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, এটাতে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 নিয়ে কথা বলি। এটা নিয়ে আমরা যথেষ্ট কথা বলছি। এক্সরেতে আমরা ফ্যাট প্যাট সাইন পাইতে পারি বা সেল সাইন বলি। এই যে দেখছো, এটা হচ্ছে ফ্যাট প্যাট সাইন, রেডিওলুসেন্ট এরিয়া পাইতেছো না, কারণ ফ্যাট টিস্যুগুলো ডিসলজ হয়ে গেছে, ফলে এই জায়গায় যে রেডিওলুসেন্ট পাচ্ছ, এই যে রেডিওলুসেন্ট, সো এই জিনিসগুলোকে আমরা বলি ফ্যাট প্যাট সাইন। এটা হচ্ছে যেটা হচ্ছে গাটম্যান 1 ওইটাতে পাওয়া যেতে পারে। তারপরে আমরা বলি টিয়ার ড্রপ সাইন পাওয়া যেতে পারে, ভাই টিয়ার ড্রপ সাইন, হ্যাঁ এরকম পাওয়া যেতে পারে। আর এ বাদে গার্টল্যান্ড 3 যে টাইপ, এটাতে এই যে দেখছো মাসের এই জায়গায় যে এরকম এরকম থাকে, যেটাকে বলি ফিশ টেইল অ্যাপারেন্স কিন্তু আমরা পাইতে পারি, যে ফিশ টেইল অ্যাপারেন্স। ওকে, আর ক্রিসেন্ট সাইন, যেটাকে ম্যারিয়ন্স ক্রিসেন্ট সাইন বলা হয়, সেরকম অর্ধাৎ চন্দ্রাকৃতির একটা ক্রিসেন্ট সাইন কিন্তু আমরা এইভাবে এই যে এখানে পেতে পারি। হ্যাঁ, কারণ ক্যাপিচুলাম হচ্ছে আমাদের ওভারল্যাপ করে আমাদের ওলা ক্যাননের উপরে, সো যখন এটা করে তখন আমরা ক্রিসেন্ট শেপ অপাসিটি পাইতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা, এই যে এখানে মানে ওভারল্যাপিং করার কারণে আমরা ক্রিসেন্ট সাইনটা পাই, একটা অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট সাইন এখানে পাওয়া যায়। হাউএভার এরপর আসো যে আমরা কিছু সাইন নিয়ে বললাম। সব থেকে অ্যান্টেরিয়র ইন্টারওসেস নার্ভ ইনজুরি হয়, তারপর এখানে ব্রাকিয়াল আর্টারি, ম্যালিনিয়ান, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, গানস্ট্রিক ডিফর্মিটি, ভগমেন্স ইসিমিক কন্ট্রাকচার, মায়োসাইটিস অসিফিকেন্স। কিউবিটাস ভ্যারাস যেটা, এটা গানস্ট্রিক ডিফর্মিটি। এক্ষেত্রে কি কি হয় সেটা আমরা বলছি, এবং ফ্রেন্স অস্টিওটমি বা ক্লোজ ল্যাটারাল ওয়েজ অস্টিওটমি, এটাকে আমরা বলি যেটার ম্যানেজমেন্ট। আরেকটা সাইন আছে মিটিভ সাইন, এটা মানে হচ্ছে সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার, মায়োসাইটিস অসিফিকেন্স হয়, এবং এটার ফলে মিডিয়ান নার্ভ ইন্ট্রাপ হয়ে যেতে পারে, এবং এটাকে বলি আমরা মিটিভ সাইন। এক্সরেতে হোল লাইক একটা অ্যাপারেন্স পাওয়া যেতে পারে, হোল লাইক একটা অ্যাপাসিটি বা অ্যাপারেন্স। আর গানস্ট্রোক ডিফর্মিটি, দেখো এই যে গান, রাইট? সো একটা গানস্ট্রোক ডিফর্মিটি থাকতেছে। ওকে, আর তারপরে আসে ল্যাটারাল কর্নার, এটা সেকেন্ড মোস্ট কমন ফ্র্যাকচার ইন চিলড্রেন, এবং এটাকে ফ্র্যাকচার অফ নেসেসিটি বলা হয়, কারণ 100% রিকোয়ার্ড সার্জারি। এটাকে জুপিটার ফ্র্যাকচারও বলা হয়। কি বললাম? জুপিটার ফ্র্যাকচার। 6 থেকে 10 বছর বাচ্চাদের বেশি হয়, ফল অন আউটস্ট্রেশন এবং এলবো এক্সটেনশন এবং ফোর আর্ম অ্যাবডাকশন, এরকম একটা অবস্থা আছে, এই অবস্থায় পড়ছে। এবং ল্যাটারাল কন্ডাইলারের যে ফ্র্যাকচার, সেটা আমরা নিয়ে কথা বললাম। এবং 3 বনি পয়েন্ট যেটা, এটা মেনটেন হবে না, কারণ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে শুধু মেনটেন হয়। ইন্টারকন্ডাইলার ডিস্টেন্স বেড়ে যাবে, এবং আমরা ট্রিটমেন্ট কীভাবে করবো? সবসময় সার্জারি। এবং সার্জারির মধ্যে কী করবো? ওপেন রিডাকশন উইথ 2 কেয়ার ওয়ার দিব, মানে কে ওয়ার, সরি, 2টা কে ওয়ার দিব, এটা বেস্ট। এই যে কে ওয়ার দিয়ে ফিক্স করলাম এটা। কমপ্লিকেশন কি হইতে পারে? এরা নন ইউনিয়ন হইতে পারে, এবং কিউবিটাস ভ্যালগাস ডিফর্মিটি হইতে পারে, টার্ডি আলনার ফলস হইতে পারে আস্তে 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 আস্তে। আচ্ছা, এবং পাশাপাশি পোস্টোল্যাটারাল ইনস্টেবিলিটি অফ এলবো, মায়োসাইটিস অসিফিকেন্স, কিউবিটাস ভ্যারাস ইউজুয়ালি না, ভ্যালগাস হয় এখানে। ওকে, এবং পাশাপাশি এলবো ডিসলোকেশন হইতে পারে, এটা মোস্ট কমন ডিসলোকেশন ইন চিলড্রেন অ্যাকচুয়ালি। এবং ফলমান আউটস্ট্রেচ হ্যান্ড ইজ দ্য মোস্ট কমন মেকানিজম। সেভাবে তোর হাত ছড়াই দিয়ে পড়ে গেছে। এবং এটা সিম্পল কমপ্লেক্স হইতে পারে। টেরেবল ট্রায়েডটা মনে রাখতে হবে, এলবো, যেটাকে আমরা হসপিস ট্রায়েডও বলে থাকি। এলবো ডিসলোকেশন হয়েছে, রেডিয়াল হেড ফ্র্যাকচার হয়েছে, কর্নিয়াল ফ্র্যাকচার হয়েছে, এগুলোকে আমরা বলি। হ্যাঁ, ওকে, পোস্টার ডিসলোকেশনটা সব থেকে কমন। পাশাপাশি আরও অ্যান্টিরিয়র, তারপরে মিডিয়াল। পোস্টার ডিসলোকেশন সেটা পোস্টার দিকে চলে আসছে, পোস্টার ডিসলোকেশন। ক্লিনিক্যাল ফিচারে কি হবে? যে পার্সনটা ফোর আর্ম ফ্লেক্স থাকবে, পার্শিয়ালি প্রোনেটেড থাকবে। সো বো স্ট্রিং সাইন নামে একটা সাইন পাওয়া যায় যে পোস্টার ডিসলোকেশনে। ট্রাইসেপস টেন্ডন যেহেতু প্রমিনেন্টলি একটা বইয়ের মতো থাকে এখানে, এই জন্য এটাকে বলা হয় বই স্ট্রিং অ্যাপিয়ারেন্স।
ওকে, এরপরে আসো যে আমরা এখানে ট্রিটমেন্ট এক্সরেতে এরকম একটা অ্যাপিয়ারেন্স তুমি দেখতে পারবা, পোস্টিরিয়র ডিসলোকেশন হয়ে গেছে। আর ট্রিটমেন্টে আমরা রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে পারি এবং অ্যাবোভ এলবোতে আমরা প্লাস্টার অফ প্যারিস ফিনিক্সের জন্য রাখতে পারি। মোস্ট কমনলি ইনজুর্ড ভেসেল ব্রাকিয়াল আর্টারি আর মোস্ট কমনলি ইনজুর্ড নার্ভ ব্রাকিয়াল নার্ভ, সরি মিডিয়ান নার্ভ, এবং আলনার নার্ভ ইনজুরি হতে পারে। জয়েন্ট স্টিফনেস, মার্সেটিস অসিফিকেন্স, কম্পার্টমেন্ট সিনড্রোম এগুলো হতে পারে। পুলড এলবো, ওই যে ধরো ওই যে বললাম না, বাবা হচ্ছে ধরো হাতটা এইভাবে টানতেছে, যখন এইভাবে হাত টানে একটা বাচ্চাকে এইভাবে পুল করা হয় তখন পুলড এলবো বলি, বা নার্সমেটস এলবো বলা হয়। স্লিপেজ মানে রেডিয়াল হেডটা অ্যানুলার লিগামেন্ট থেকে চলে আসে, ফলে হচ্ছে 1 থেকে 4 বছরের বাচ্চাদের বেশি হয়, এবং মানে 4 থেকে 5 বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে। এবং চাইল্ড সাডেনলি ওই যে আর্মটাতে এরকম হবে, মানে সাবলাক্সেশন অফ রেডিয়াল হেড হবে, সেই জায়গায় ওই আর্মটা ইউজ করতে চাবে না, ব্যথা হবে। এবং কোনো ট্রমার হিস্ট্রি নাই, বা এই যে এটার কারণেই কিন্তু হয়েছে, ইউনিল্যাটারালি বা এক হাতেই মেনলি হয়। এবং বাবা মা ধরে রাখছিল তার ফলে এরকম হয়েছে, এই হিস্ট্রি দেখবা থাকবে, এই যে বাবা ধরছে মা ধরছে, তো এইভাবে ধরলে কিন্তু এরকম হইতে পারে। ওকে, এবং ট্রিটমেন্টে কি আমরা এলবোটা কি ফ্লেক্সিয়ন উইথ সিমালটেনিয়াস সুপাইনেশন অফ ফোরআর্ম ইজ টু বি ডান টু রিলিকুয়েট রেডিয়াল হেড, মানে আমি একটু উল্টা কাজ করবো, এবং রিডাকশনের পরে আমরা একটু ইমোবিলাইজেশন, এটা লাগে না ইউজুয়ালি, বাট পেশেন্টকে এডুকেট করতে হবে যে আপনার বাচ্চাকে এভাবে টানাটানি করবেন না। আচ্ছা ঠিক আছে, এবং এপিফেশিয়াল সেন্টার এলবো জয়েন্টের আশেপাশে কখন কোনটার কবে অ্যাপেয়ার করে সেটা আমরা একটু জানি। ফিটল দিয়ে মনে রাখতে পারি যে ক্যাপিচুলামে 2 বছরে, রেডিয়াল হেডে 4 বছরে, সেই জন্য 4 বছরের যারা কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম পুলড এলবো হওয়ার একটা চান্স থাকে। এপিকন্ডাইলের জন্য 6 বছর এবং টফলিয়ার জন্য 8 বছরে হচ্ছে অ্যাপেয়ার করে এপিফেশিয়াল সেন্টার আর কি, এবং অ্যালোক্যাননের 10 বছর, ল্যাটারাল এপিকন্ডাইলে 12 বছর। তো এভাবে ক্রিটল দিয়ে মনে রাখবে যে ফার্স্টে ক্যাপিচুলাম, তারপরে রেডিয়াল হেড, তারপরে ইতে হচ্ছে এপিকন্ডাইল, সিতে টকলিয়া, ওতে অ্যালোক্যানন, এলে ল্যাটারাল এপিকন্ডাইল, এবং এভাবে মনে রাখবে 2, 4, 6, 8, 10, 12, 2, 2 করে ডিফারেন্স। তো এভাবে খুব সহজে কিন্তু এটা মনে রাখা যাইতে পারে। ওকে, আমরা আমরা এখন যে জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে এই যে, এখন আবার একটু রিভিউ করবো সবকিছু। দেখো, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার মানে হচ্ছে সুপ্রাকন্ডাইলার রিজনের ফ্র্যাকচার জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইলার রিজন, এবং এটা 10 বছরের নিচে ইউজুয়ালি হয়। এবং এটার কজ কি, ইউজুয়ালি আমরা জানি যে ছোট বাচ্চারা তাদের বোন উইক থাকে, কারণ কিছু পিকুলারিটি থাকে, যে লোয়ার ইনটা থিন ফ্ল্যাট থাকে, এবং ওলাকানন এবং করোনয়েড ফোসার প্রেজেন্সের কারণে ওইটা এমনিতেই থিন থাকে, এবং ডায়াফাইসিস আর মেটাফাইসিসের জাংশন ওই রিজনে থাকে। Injury fall on outstretched hand with hyperextension of the elbow, with abduction or adduction with hand dorsiflexed। ঠিক আছে, অনেকগুলো কথা এখানে আছে। সো দেখো এখানে একটা অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছে। সো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হইতে পারে। এই বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এইভাবে ঘটনা ঘটাইছে। এক্সটেনশন টাইপ সব থেকে কমন। এই ক্ষেত্রে দেখো মানে ডিস্টাল পার্টটা পোস্টিরিয়রলি চলে গেছে। সো এটা মোস্ট কমন। গাটলান ক্যালসিফিকেশন টাইপ 1, টাইপ 2, টাইপ 4 একটা আছে, এটা মানে হচ্ছে অ্যান্টিরিয়র ডিসপ্লেসমেন্ট, যেটা মেইনলি তো পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট কমন, বাট অ্যান্টিরিয়র ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলতেছি টাইপ 4। আচ্ছা, ওকে ফাইন। তো ওকে, এই দেখো টাইপ 1 এ আনডিসপ্লেসড, টাইপ 2 তে অ্যান্টিরিয়র কর্টেক্সটা ডিসপ্লেসড বাট পোস্টেরিয়র কর্টেক্সটা এখন ইনট্যাক্ট আছে, আর টাইপ 3 তে একেবারে ফুললি ডিসপ্লেসড, এবং ডিসটাল ফ্র্যাগমেন্টটা পোস্টেরিয়রলি চলে গেছে, এই জন্য পোস্টেরিয়রলিরা চলে যায়। হ্যাঁ, হিস্ট্রি অফ ফলের একটা হিস্ট্রি থাকতে পারে, এবং চাইল্ডটার পেইন থাকবে, সোয়েলিং থাকবে এলবোতে, এইচ শেপ ডিফর্মিটি, এরকম একটা ডিফর্মিটি থাকবে, এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট লস্ট হইতে পারে ওই জায়গাটাতে, এবং নিউরোভাস্কুলার ইঞ্জুরি, সিউডো প্যারালাইসিস, ব্যথার কারণে দেখা যাবে যে ওই জায়গাটা মুভ করতেছে না, এটাকে সিউডো প্যারালাইসিস বলি। এবং আর্মটা শর্ট, তারপরে গ্রোস সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস হয়ে যাবে, আর্মটা একটু শর্ট হয়ে গেছে, গ্রোস সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস, ক্রিপিটাস পাওয়া যেতে পারে, যে ডক্টর সে বুঝতে পারে এক্সামিনেশন করে। ডিম্পল সাইন পাওয়া যেতে পারে, এই যে এরকম একটা ডিম্পল সাইন, আমি যদি পাকার সাইন, এই যে ডিম্পল বা পাকার সাইন, এই যে এখানে যখন বোনটা চলে আসতেছে সাবকিউটেনিয়াস টিস্যু, তখন এই জায়গাটা এরকম গর্তের মতো বা একটা পাকারিং সাইনের মতো কিন্তু এখানে পাওয়া যায়, এবং রেস্ট্রিক্টেড মুভমেন্ট, নিউরোভাস্কুলার অ্যাবনর্মালিটি বা প্রবলেমের ফিচারগুলো পাওয়া যেতে পারে। এবং আমরা এখানে নার্ভ এক্সামিনেশনের জন্য বেশ কিছু টেস্ট করতে পারি। যখন হাতে মুড পাকাচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমরা তার মিডিয়ান নার্ভের মোটর ফাংশন চেক করতেছি। তারপরে এটা দিয়ে হচ্ছে আমরা রেডিয়াল নার্ভের মোটর ফাংশন চেক করতেছি এভাবে করে। আর আমরা এরকম সিজার পজিশন দিয়ে আমরা হচ্ছে আলনা নার্ভের মোটর ফাংশন চেক করতেছি। আর এই যে এটা দিয়ে হচ্ছে আমরা ওকে সব ঠিক আছে, এইটা দিয়ে আমরা অ্যান্টিরিয়র ইন্টারফেস নার্ভের ফাংশন কিন্তু চেক করতেছি। এটা কিন্তু অনেক ড্যামেজ হয় আসলে সুপের মানে এই যে ফ্র্যাকচারটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বিভিন্ন ধরনের হইতে পারে, যেটা নিয়ে আমরা কথা বলছি, এবং ইন্টারনাল রোটেশন, মিডিয়াল টিল্ট, এইগুলা বেশি হয়, এবং অ্যান্টিওপোস্টার ল্যাটারাল ভিউ, এই দুইভাবে আমরা এক্স রে করতে পারি। এবং এখানে বমান অ্যাঙ্গেল নামে একটা কথা আছে,
লঙ্গিটিউডিনাল এক্সিস অফ হিউমেরাল শ্যাফট মানে এইটা, এবং লক্ষ্য করো এটার পাশাপাশি আমাদের করোনাল এক্সিস অফ দ্য ক্যাপিচুলাম, ঠিক আছে, এই যে করোনাল এক্সিস অফ দ্য ক্যাপিচুলাম, তো এর মাঝে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে বোম্যান্স অ্যাঙ্গেল, এবং এই বোম্যান্স অ্যাঙ্গেলটা নর্মালি 80 ডিগ্রি থেকে কম থাকে, বাট ধরো এখানে ফ্র্যাকচার হয়েছে, সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার, ফলে এই অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাবে। তো ঠিক আছে, তো এটা এর ফলে আমরা ট্রিটমেন্ট করে দেখতে পারি যে ডিরেকশন ঠিক করে হয়েছে কিনা। ফ্যাট প্যাট সাইন, টিয়ার ড্রপ সাইন, তারপরে হচ্ছে ফিশ টেল সাইন, ক্রিসেন্ট সাইন, এগুলো নিয়ে আমরা কথা বলছি। অ্যান্টিরিয়র হিউমেরাল সাইন এটা কি, এটা মানে অ্যান্টিরিয়র হিউমেরাল লাইন জিনিসটা কি, মানে হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র কর্টেক্স নামে একটা লাইন টানবো হিউমেরাসের শ্যাফটের উই বরাবর, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিরিয়র হিউমেরাল লাইন। নর্মালি অ্যান্টিরিয়র হিউমেরাল লাইনটা আমাদের যে কি থাকে বলতো, আমাদের যে ক্যাপিচুলাম, আচ্ছা এইখানে দেখো এই যে অ্যান্টিরিয়র হিউমেরাল লাইন, অ্যান্টিরিয়র হিউমেরাল মানে একটা লাইন যেটা আমরা অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য ডিস্টাল হিউমেরাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে অ্যান্টিরিয়র বর্ডার দিয়ে আমরা এইভাবে টানলাম, এটা হচ্ছে অ্যান্টিরিয়র হিউমেরাল লাইন। যদি এটা ইফ ইট পাসেস থ্রু অ্যান্টিরিয়র 1/3 ইট ইন্ডিকেটস পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। মানে নর্মালি এটা কোথায় দিয়ে পাস করা উচিত, এটা মিডল 1/3 অফ ক্যাপিচুলাম দিয়ে পাস করা উচিত, বাট এরা যদি ক্যাপিচুলামের অ্যান্টিরিয়রলি পাস করে, ঠিক আছে, সাধারণত নর্মালি এই যে হচ্ছে ক্যাপিচুলাম, এই যে ক্যাপিচুলাম, তো এটা ক্যাপিচুলামের মিডল দিয়ে পাস করা কথা, কিন্তু দেখা গেল এরা কি পাস করছে, এরা হচ্ছে পাস করছে ক্যাপিচুলামের এই জায়গায় দিয়ে, ফর এক্সাম্পল মানে ক্যাপিচুলামটা কি করছে পেছন দিকে সরে গেছে, এবং এই যে ক্যাপিচুলামটা এইভাবে চলে আসছে, ফলে এরা কি করছে ক্যাপিচুলামের অ্যান্টিরিয়রলি পাস করছে, তার মানে কি এটা ইন্ডিকেট করে যে এটা তো মিডল থার্ড দিয়ে পাস করার কথা ছিল, বাট যেহেতু অ্যান্টিরিয়রলি পাস করছে তার মানে এটা পেছন দিকে সরে আসছে ক্যাপিচুলাম সহ, পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো এটা হচ্ছে অ্যান্টিরিয়র হিউমেরাল লাইন একটা ইম্পর্টেন্স। এবং দেখো ফ্যাট পার্সেন্ট কি নর্মালি ধরো ফ্যাট এইভাবে আসে, কিন্তু যখন ফ্র্যাকচার হয় ওই ইফিউশনের কারণে এখানে ফ্লুইড জমার কারণে ফ্যাটটাকে এভাবে ছড়াই দেয়, ফলে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে আমি রেডিও লুসেন্সি কিন্তু পাবো, এই জায়গাটুকুতে রেডিও লুসেন্সি পাওয়া যায়, যেটাকে আমরা ফ্যাট পার্সেন্ট বলি। এটা হচ্ছে গ্যাটম্যান ক্লাসিফিকেশন 1, যেটা উইটার আন্ডারে মানে টাইপ 1-এ আমরা এরকম ফাইন্ডিং পাইতে পারি। তারপরে আমরা ফিশ টেইল যে অ্যাপারেন্স সেটা পাইতে পারি, আমরা ক্রিসেন্ট সাইন পাইতে পারি, এবং ট্রিটমেন্টে গার্টল্যান্ড রনের ক্ষেত্রে আমরা ইমোবিলাইজেশন, লং আর্ম কাস্ট দিয়ে অথবা স্প্রিন্ট দিয়ে 90 ডিগ্রি ফ্লেকশন অফ এলবো করবো এবং 3 উইকস রাখবো। পরবর্তীতে আমরা ফিজিওথেরাপি দেবো, এটা খুব ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপি দিতে হবে, এবং এক্সরে করে আমরা 3 থেকে 5 দিন পরে আমরা একটু চেক করব। আচ্ছা, আর মিল্কিং ম্যানুভার নামে একটা ম্যানুভার আছে, এবং এরা কি করে ব্রাকিয়ালিস মাসেলকে লোকেশন থেকে ফ্রি করে ফ্র্যাকচারের, এবং এরা ক্লোজ রিডাকশনে এরা হেল্প করে কিছু, এরকম মিল্কিং একটা প্রসিজার আছে যেটার মাধ্যমে হয়তো কিছুটা উপকার পাওয়া যেতে পারে। এরা কি করে বললাম যে ব্রাকিয়ালিস যে মাসেল সেটাকে এরা ফ্রি করে ফ্র্যাকচার লোকেশন থেকে, এবং ক্লোজ রিডাকশনে এরা কিছুটা হেল্প করে, মিল্কিং ম্যানুভার যেটা। এবং টাইপ 2 টাইপ 3 যেটা, এটার ক্ষেত্রে মানে গাটল্যান্ড ক্লাসিফিকেশন, এটার ক্ষেত্রে আমরা ক্লোজ রিডাকশন ট্রাই করবো জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে, এবং ইমোবিলাইজেশন করবো আমরা কাস্ট স্প্লিন দিয়ে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি অফ ফ্লেকশন অফ এলবো অ্যান্ড প্রোনেশন অফ ফোরাম 4 to 6 weeks ফলোড বাই ফিজিওথেরাপি। এবং এক্সরে করে 5 থেকে 7 দিন পরে দেখবো, যদি ফেল করে তাহলে আমরা ওপেন রিডাকশন মানে ক্লোজ রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন করার ট্রাই করবো, মানে সি আর্ম গাইডেন্সের থ্রুতে পারকিউটিনিয়াস কেওয়ার ও দেওয়ার ট্রাই করবো 2 থেকে 3 উইক্সের জন্য, যতদিন পর্যন্ত না সফট ক্যালাস ফর্মেশন হবে। তারপরে কেওয়ারটা আস্তে আস্তে রিমুভ করে দিই, এবং পরবর্তীতে আবার 4 সপ্তাহের জন্য প্লাস্টার দিয়ে দিই, তারপরে ফিজিওথেরাপি দিই, ঠিক আছে। সো এটা এভাবে বলা হয়েছে আর কি, মানে আমরা এভাবে করার ট্রাই করলাম। ওকে, এরপরে আসো টাইপ 4-এ আমার ক্লোজ রিডাকশন তো করার সুযোগই নেই, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওপেন রিডাকশন মানে ক্লোজ বা ওপেন রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন বাই পারকিউটিনিয়াস কেওয়ার ফর 2 or 3 উইকস, পরবর্তীতে আবার সেটা রিমুভ করে দিব সফট ক্লাস ফর্মেশন হয়ে গেলে, এবং পরবর্তীতে আবার প্লাস্টার দিতে হবে, গিভ প্লাস্টার ফর 4 উইকস, এবং আবার ফিজিওথেরাপি ফলোড বাই ফিজিওথেরাপি, এই কথাগুলো আমার মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে আসো যে এভাবে আমরা কথাগুলা বলতে পারি, এভাবে আমরা দেখো এখানে প্রসিজিওরগুলো দেখানো হয়েছে যে হাইপার এক্সটেনশন অফ এলবো এবং ফ্লুরেসেন্ট ভিউ অফ রিডাকশন, তারপরে এখানে ল্যাটারাল কেওয়ার ফিক্সেশন, মিডিয়াল কেওয়ার ফিক্সেশন, এখানে বেশ কিছু পয়েন্ট দেখানো হয়েছে। এবং ওপেন রিডাকশন কখন করব, ইফ ক্লোজ রিডাকশন ফেইল্ড, ইফ ওপেন ফ্র্যাকচার, ইফ ইনজুরি টু দ্য ব্রাকিয়াল আর্টারি, এই সকল ক্ষেত্রে আমরা অবশ্যই ওপেন রিডাকশন করতে হবে, ঠিক আছে। সো এখানে ওপেন একটা ফ্র্যাকচার দেখানো হয়েছে। কমপ্লিকেশনে ভাস্কুলার ইনজুরি হতে পারে ব্রাকিয়াল আর্টারি, এবং ব্রাকিয়াল আর্টারি কমপ্লিট আর ইনকমপ্লিটলি কেটেও যাইতে পারে, এবং পাশাপাশি নার্ভ ইঞ্জুরির মধ্যে রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ এগুলো ইনজুরি হতে পারে। মিডিয়ান নার্ভের মধ্যে অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস যে নার্ভটা ওইটা স্পেশালি ইনজুরি হয়। লেট কমপ্লিকেশন ম্যালিউনিয়ান হতে পারে, মেইনলি আমরা বলি কিউবিটাস ভ্যারাস যে ডিফর্মিটি এটা, হ্যাঁ। ভ্যালগাসটা হচ্ছে মেইনলি ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে হয়, আর নন ইউনিয়ন হতে পারে টার্ডি আলনার নার্ভ পালসি হতে পারে, এটা ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে মেইনলি হয়।
তারপরে স্টিফনেস অফ এলবো, মার্সিডিয়াস হার্জিভিয়ান্স, কম্পার্টমেন্ট সিন্ড্রোম এবং ভগমান ইস্কেমিক কন্ট্রাকচার, এটা হইতে পারে। সো ভগমান ইস্কেমিক কন্ট্রাকচার, ওকে। এবং সুপ্রাকন্ডাইলার হিউমারাস ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড ইনজুরি কি হইতে পারে? এখানে পালসনেস, পিঙ্ক, একটা থাকতে পারে আমরা যেটা বলছি। আচ্ছা আমরা একটু দেখাই, ওয়েট আ মিনিট। আচ্ছা দেখো, একটা পারসিস্টেন্ট পালসলেস বাট ওয়েল পারফিউজড হ্যান্ড, হ্যাঁ মানে ওয়েল পারফিউজড হ্যান্ড, মানে মনে হচ্ছে যে পিঙ্ক 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 কালার বাট পালস নেই কোনো, তাহলে সেটা ওই যে আমরা বলছি যেটা কি হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আগে কি করা হইতো, কোনো ডিরেকশন করা হইতো না। এবং এখানে আমরা কি করব, আমরা এই জায়গাটাকে ঠিক করব, এই জায়গাটাকে কি করব, ডানলুপ ট্রাকশন নামে একটা ট্রাকশন আছে যেটা আমরা দেখাইছিলাম ছবিতে, এটা করা যেতে পারে। পাশাপাশি ট্রাকশন ইন এক্সটেনশন এটা করতে পারি। তো এগুলো করলে দেখা যাবে এমনিতে এমনিতে ওই জিনিসটা সেরে যাবে, এই যে ডানলুপ ট্রাকশন, ঠিক আছে। এবং তারপরে সার্জিক্যাল এক্সপ্লোশন, ওয়াসফুল এক্সপেক্টেন্সি, এগুলো করা যেতে পারে। সিটি অ্যানজিওগ্রাম করে আমরা অ্যাসেস করতে পারি ভাস্কুলারিটি, ক্যাপিলারি রিফিল টাইম, পালস অক্সিমেট্রি, এগুলো করে। আচ্ছা পিঙ্ক পালসলেস হ্যান্ড অর্থাৎ ফ্র্যাকচার রিডিউস করবো, আমরা পিঙ্ক করবো, ভাস্কুলার স্ট্যাটাস রিঅ্যাসেস করবো, এবং আমরা স্প্লিন দিতে পারি 60 থেকে 40 থেকে 60 ডিগ্রি ফ্লেকশনে মনিটর করবো। মিডিয়ান নার্ভ পালসি থাকলে আমরা এক্সপ্লোরেশন দরকার হইতে পারে। আর হোয়াইট পালসলেস হ্যান্ড যদি হয়, যে পালস নাই পাশাপাশি ওখানে হোয়াইট পিঙ্ক হয় নাই, তাহলে সেটা এটা কিন্তু ইমার্জেন্সি, এবং সেক্ষেত্রে আমরা ক্লোজ রিডাকশন এবং পারকিউটিনিয়াস স্পিনিং এটা করব, মনিটরিং করব। পারকিউটিনিয়াস স্পিনিং মানে পিন দিব। আচ্ছা এবং পাশাপাশি এখানে আমরা ভাস্কুলার স্ট্যাটাস দেখব, ভাস্কুলার রিপেয়ার লাগলে সেটা করব, ফিসিওটমি দরকার হলে সেটা করব কম্পার্টমেন্ট সিন্ড্রোমের জন্য, এবং সেমিফ্লেক্স পজিশন স্প্লিন্টিং করতে হবে। আচ্ছা তাহলে দেখো সুপ্রাকন্ডাইলার হিউমারাস ফ্র্যাকচার কোনো পালস মানে নাই, সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ক্লোজ রিডাকশন এবং পিন স্টেবিলাইজেশন করতে পারি। এবং আমরা পালপেবল রেডিয়াল পালস এটা যদি পাই, মানে পাইছি, তাহলে আমরা পোস্ট অপারেটিভ কেয়ার দিব। আর যদি না পাই তাহলে পিঙ্ক এবং পারফিউজ পাইছি, এটার ক্ষেত্রে ট্রিট কি করব, এটার ক্ষেত্রে আমরা পজিটিভ রেডিয়াল আর্টারি ডপলার সিগন্যালস, তারপরে মানে গুড পালস অক্সিমিটার ওয়েভ ফর্ম পাইছি, কোনো মিডিয়ান নার্ভ লেশন পাই নাই, সেক্ষেত্রে আমরা পেশেন্ট অবজারভেশন করব, ক্লোজ মনিটরিং করব, আমরা কম্পার্টমেন্ট সিনেমে কোনো সাইনাসিং এগুলো দেখবো। বাট যদি এমন হয় যে রেডিয়াল আর্টারি ডপলার সিগন্যালস এগুলো ভালো না, পোল পালস অক্সিমিটার মিডিয়ান নার্ভ ইনজুরি আছে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট আর্টারিয়াল এক্সপ্লোরেশন করতে হবে। আবার যদি এমন হয় যে পিল এবং আনপারফিউজড বা সাদা সাদা অবস্থায় আছে এবং পালসও পাচ্ছি না, সেক্ষেত্রে আবার ইমিডিয়েট আর্টারিয়াল এক্সপ্লোরেশন করতে হবে। সেরকম